হেডফোন পরতে ভুলবেন না কিন্তু। ওই যে আমাদের বাজারে মাছওয়ালা এদিককারই লোক, সে দেখেছে। বলছে ভয়ঙ্কর চেহারা। ওরা কয়েকজন মিলে সাইকেলে করে যাচ্ছিল। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, তবে কিছু করেন। বোধহয় বেশি লোক আছে দেখেই ধারে কাছে ঘেঁষেন, বুঝলেন? তাহলে গাড়ি দেখলে আরো ঘেঁষবে না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কিন্তু শুক্লালের মুখের কথা মুখেই রয়ে গেল। গাড়িটা হঠাৎ বিশ্রীভাবে লাফিয়ে উঠল। সতীরানীর মাথা ঢুকে গেল গাড়ির জানলায়। উফ! দিদি, বিশাল বড় গাড্ডা ছিল, এড়ানো গেল না। শুক্লাল স্টিয়ারিংয়ে মোচড় মারতে মারতে বলল, এই জন্যই আমি বলেছিলাম জিপটা নিয়ে আসি। সে তো চারদিক খোলা। মাথায় হাত বোলাতে বোলাতে বিকৃত মুখে সতীরানী বলে উঠলেন, মেঘরা তো কোলে উঠে বসে থাকতো। না না, ওই খোলামেলা জিপ গাড়ির থেকে অ্যাম্বাসাডার ঢের ভালো। ল্যান্ডমাস্টার অ্যাম্বাসাডার নিয়ে এভারেস্টের চূড়োতেও ওঠা যায়। কি? সে চলে, মানে তুমি পারবে না, কিন্তু আমি পারবো। সিটে গা ডুবিয়ে দিলেন সতীরানী। দিদি, আপনি বাইরে কঠোর হলেও আসলে কিন্তু খুব মজার মানুষ। শুক্লাল হাসতে হাসতে গাড়ি চালাতে লাগলো। জঙ্গল শেষ হওয়ার পরে আবার লোকালয় শুরু হলো। আপাতত সতীরানীরা একটা বাজার মতো জায়গায় এসে পৌঁছেছেন। এখান থেকে আচার্যবাবুর বাড়ি আর মাইল দুয়েক। কিছুক্ষণ থেকেই উসখুস করছিলেন সতীরানী। এবার রাস্তার ধারে একটা ছোট্ট হোটেল দেখতে পেয়ে ইহো ইহো করে শুক্লালকে বললেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, চা খাবো। এটা তো ভাতের হোটেল আছে দিদি। আরে ওই দেখো না, চা ঢালছে। গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে দেখালেন সতীরানী। শুক্লালও তাকিয়ে দেখল সত্যি দোকানদার একটা কেটলি থেকে চা ঢেলে খদ্দেরদের দিচ্ছে। সে সামান্য আপত্তির সুরেই বলল, এসব দোকানে চা খাবেন আপনি? প্রায় পৌঁছেই তো গেছি, উকিলবাবু তো দুপুরবেলা খেতে বলেছেন। সতীরানী আর শুক্লালের আসবার খবর পেয়ে উকিল মিস্টার আচার্য তাদের দুপুরের খাবারের নেমন্তন্ন করে ফেলেছেন। সে তো উনি ভাত খাওয়াবেন, তাতে কি চায়ের টেস্টটা মিটবে? তাই বলে এখানে এরা কি আজে বাজে চা দেবে? ধুস, চায়ের আবার বাজে ভালো। ঠোঁট উল্টে বললেন সতীরানী। আমি চা গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে জলে চুবিয়ে খেয়ে নিতে পারি। পার্স থেকে পয়সা বার করে শুক্লালকে দিয়ে বলে উঠলেন সতীরানী। নিয়ে এসো দুবার চা আর দুটো করে লেরো বিস্কুট। ও জিনিসটা আছে দেখছি বয়ানে। তবে তোমার যদি কলকাতার গ্র্যান্ড হোটেল বা গ্রেট ইস্টার্নের চা ছাড়া অন্য কিছু পেটে সহ্য না হয়, তাহলে তুমি না খেতেই পারো। সেক্ষেত্রে আমি দুবার খেয়ে নেব। জিনিসপত্র নষ্ট করা আবার আমার একেবারেই পছন্দ নয়, বুঝেছো? শুক্লাল মুখ টিপে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগোলো। দোকানটা ছোট হলেও সেটায় বেশ ভিড়। বোঝা যাচ্ছে খদ্দেররা প্রত্যেকেই স্থানীয় মানুষজন। 1:30 বাজে, দুপুরের খাবার খাচ্ছে সবাই। শুক্লাল দোকানদারকে চায়ের কথা বলল বটে, কিন্তু সে তখন ভাত নিয়ে ব্যস্ত। শুক্লালকে একটু অপেক্ষা করতে বলল। এদিকে সতীরানী গাড়ি থেকে নেমে চারিদিকে তাকাতে লাগলেন। গ্রাম্য পরিবেশ, চারিদিকে বেশ কিছু দোকানপাট, তবে প্রত্যেকটাই ছোট। হঠাৎই একটা গোলমালের শব্দ কানে এলো সতীরানী। শব্দের উৎস লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার চোখ পড়ল 19-20 বছরের কয়েকটা ছেলে ছেঁড়া জামা কাপড় পরা একজন ভিখিরি গোছের লোককে উত্ত্যক্ত করছে। লোকটা চিৎকার করছে, গালাগাল দিচ্ছে, কিন্তু ছেলেগুলো তাতে কানই দিচ্ছে না, উল্টে হা হা করে হাসছে। সতীরানী সবিস্ময়ে দেখলেন ছেলেগুলো লোকটাকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে, আর লোকটা তাতে হাত দিয়ে কোনো মতে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, যদিও খুব একটা সফল হচ্ছে না।
কয়েকটা ছোট বড় ঢিল ইতিমধ্যে তার গায়ে লেগেছে। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার, আশেপাশের দোকানপাটের লোকজন সবই দেখছে, কিন্তু অসহায় মানুষটাকে সাহায্য করার সামান্যতম আগ্রহ কারোর মধ্যে দেখা যাচ্ছে না। সতী রানীর আর সহ্য হল না। দ্রুত পা চালিয়ে তিনি সেদিকে এগোলেন। একটা ছেলে তখন একটা লম্বা গাছের ডাল দিয়ে লোকটাকে পেটাচ্ছে। লোকটা রাস্তার উপরে পড়ে গেছে, দুহাত দিয়ে মাথাটা ঢেকে রেখেছে সে। ছেলেটা আবার ডালটা তুলল, কিন্তু আর মারতে পারল না। সতী রানী পেছন থেকে ডালটা ধরে এক হ্যাঁচকা টান মারতেই ছেলেটা টাল সামলাতে না পেরে উল্টে পড়ে গেল। তার সঙ্গীরা হতচকিত, হাঁ করে তারা সতী রানীকে দেখতে লাগলো। অবশ্য দেখবে নাই বা কেন? সতী রানীর উচ্চতা যে 5 ফুট 10 ইঞ্চ। এত লম্বা মহিলা ছেলেগুলো আগে কখনোই দেখেনি। তার উপর মহিলা আবার পরে আছেন টকটকে লাল রঙের ফুল স্লিভ শার্ট আর কালো রঙের ড্রেন পাইপ ফুল প্যান্ট। গলায় সাদার উপর কালো বুটি দেওয়া সিল্কের স্কার্ফ বাঁধা, পায়ে উঁচু হিল দেওয়া চামড়ার বুট। একজন একটা বড় পাথর তুলছিল লোকটাকে মারবে বলে, সেটা তার হাত থেকে খসে রাস্তায় পড়ে গেল। কি হচ্ছে এটা? দুহাত কোমরে রেখে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠলেন সতী রানী। এনাকে মারছো কেন তোমরা? এই একটা চোর কালু শেখের মুরগি চুরি করে পালাচ্ছিল। কই, কোনো মুরগি তো দেখতে পাচ্ছি না। মুরগিটা তো ছেলেগুলো কি একটা বলতে গেল, পারল না। তার আগেই সতী রানী আবার কথা বলে উঠেছে। তোমাদের মধ্যেই কি কেউ মুরগি? মুরগিটা আমরা ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিজেরাই পেটে পুড়েছো। আসলে এ কিছুই করেনি, তোমরা নিজেরাই মুরগি চুরি করে এখন এই অসহায় মানুষটার ঘাড়ে দোষ চাপিয়ে ওনাকে মারধর করছো। না দিদি, একজন তুলনামূলক বয়স্ক মানুষ এগিয়ে এসে সতী রানীকে বললেন, এরা মিথ্যে বলছে না। আজ কি হয়েছে জানি না, কিন্তু মার খেয়ে রাস্তায় তখনও পড়ে থাকা লোকটাকে আঙুল দিয়ে দেখিয়ে ভদ্রলোক বলে উঠলেন, এ লোকটা সত্যিই চুরির অভ্যাস আছে। এরও তার বাড়ি থেকে মুরগি, ছাগলের বাচ্চা এসব চুরি করে কিন্তু। তাই বলে একটা মানুষকে এভাবে মারা হবে? ওর যদি কিছু হয়ে যায় তখন কি হতে পারে? কখন সেটা ভেবে দেখেছো কেউ? থানা পুলিশ হলে সামলাতে পারবে তো? কেন একটা অসহায় মানুষ? আহত লোকটাকে দু হাতে ধরে রাস্তা থেকে তুলে দাঁড় করতে করতে সতী রানী বলে উঠলেন, খিদের জ্বালা সহ্য করতে না পেরে তো চুরি করছে, তাকে একটু খাওয়াতে পারো না? আচ্ছা, না হয় কাউকে বসিয়ে বসিয়ে খাওয়ানটা আপনাদের মন চায় না, তা একটা কাজ দিলেও তো পারেন। ও করবে কাজ, তবেই হয়েছে। আর তোমার মধ্যে যে একজন খুনি আমি দেখতে পাচ্ছি চাপ। সতী রানী স্থির দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, একে মারবে বলে যে বড় পাথরটা তুমি তুলেছিলে সেটা এর মাথায় লাগলে কি হতো সেটা বোঝাবার মতো বয়স আশা করি তোমার হয়েছে। এতেই বোঝা যায় তোমার মধ্যে একজন খুনির মানসিকতা আছে। আর কথা না বাড়িয়ে সতী রানী এবার আহত লোকটার দিকে মন দিলেন। লোকটা মাঝারি উচ্চতার, গায়ের রং তামাটে, মুখে দাড়ি গোফের জঙ্গল, মাথার চুলও লম্বা জট পাকানো, চুল দাড়ি গোফ সবেতে পাক ধরেছে। বা কানটা অদ্ভুত, কানের লতি প্রায় নেই বললেই চলে। গর্তের পাশে সামান্য একটু জায়গা উঁচু হয়ে আছে মাত্র। সতী রানী আন্দাজ করলেন এটা লোকটার জন্মগত সমস্যা, কারণ কোনো সেলাইয়ের দাগ নেই। কেটে বা ছিঁড়ে গেলে যেটা অবশ্য থাকতো। লোকটা একটা বহু পুরনো জরাজীর্ণ শার্ট আর ছেঁড়া লুঙ্গি পরে আছে। ভালো করে দেখে সতী রানীর মনে হলো তার বয়স খুব বেশি হলে 40 হবে, তবে বয়সের তুলনায় অনেক বেশি বুড়িয়ে গেছে সে। নরম স্বরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন? লেগেছে কোথাও? একটা অদ্ভুত ঘরঘরে স্বরে লোকটা বলে উঠল, আমি আমি চুরি করিনি। তারপর একটু থেমে শ্বাস নিয়ে অসংলগ্নভাবে যা বলল তার মানে এই,
কালু শেখের ছাগল মুরগি রাস্তায় চলে আসে। যদি গাড়ি চাপা পড়ে তাই সে কোলে তুলে তাদের সরিয়ে দেয়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, ভাবে সে চুরি করছে, তাই মারধর করে। আপনার খিদে পেয়েছে? কিছু খাবেন? লোকটা কিছু বলল না, মুখ নিচু করে রইল। আসুন। লোকটাকে সেই ভাতের হোটেলটার সামনে নিয়ে এসে সতীরানী দোকানদারকে বললেন, একে ভাত দাও, সঙ্গে ডাল, ভাজা, মাছ, মাংস, ডিম যা চাইবে সব দাও, দাম আমি দেবো। দোকানদার লোকটাকে ভাত, ডাল, তরকারি, মাছ দিল বটে, কিন্তু তাকে হোটেলের বেঞ্চে বসতে দিতে রাজি হলো না। অগত্যা তাকে রাস্তায় বসেই খাওয়ালেন সতীরানী। ইতিমধ্যে তার কথায় বাজারেরই একটা দোকান থেকে একটা জামা আর লুঙ্গি কিনে এনেছে শুক্লাল, সঙ্গে একটা মোটা কাপড়ের চাদর। লোকটা বুবুক্ষুরের মতো খাচ্ছে। শুক্লাল আর সতীরানী গাড়ির গায়ে হেলান দিয়ে চা বিস্কুট খাচ্ছেন। আবার সেই তুলনামূলক বয়স্ক মানুষটি এগিয়ে এসে সতীরানীদের বললেন, এর নাম হারান। এখানকার লোক নয় বটে, বছর 4-5 হলো এ চত্বরে এসেছে ও। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সতীরানী জিজ্ঞেস করলেন, তখন থেকেই এরকম? একটু খ্যাপাটে ধরনের তখনও ছিল, তবে জানেন তো এতটাও নয়। ওর বউও ছিল তো, তার বাড়ি কাজ করত, ও নিজেও একটা মুদির দোকানে কাজ করতো বটে। তারপর একদিন হঠাৎ বউটা গলায় দড়ি দিল, আর তারপর থেকেই না লোকটা কেমন একটা হয়ে গেল। বউ গলায় দড়ি দিল? সতীরানী আর শুক্লাল দুজনেই অবাক। তা বলতে পারবো না, অভাবের সংসার ছিল তো, তাই নিয়েই বোধহয় অশান্তি। অনেকে তো এটাও বলে ও নাকি নিজেই ওর বউটাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল, যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি আজ অবধি। পুলিশও তো শুধু এলো, লাশ নিয়েই চলে গেল, ওকে তো ধরলও না। কিন্তু তারপর থেকে হারান কাজকর্ম সেভাবে আর কিছু করলো না, জানেন তো। ফ্যাদা করে ঘুরে বেড়াতে লাগলো, নেশা ভাঙও তো করে। এই তো এই বাজারেই সকাল থেকে রাত অবধি পড়ে থাকে। নেশার পয়সা পায় থেকে? ওই মাঝে মধ্যে ওকে দিয়ে কেউ কেউ কাজ করিয়ে নেয়, যা পায় তাই দিয়েই আর কি। ভদ্রলোক কথাটা ঠিক মতো শেষ না করে সতীরানীকে বললেন, তবে আপনি খুব ভালো মানুষ, খুব বড় মন আপনার। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে বড় মনের দরকার পড়ে না দাদা, মনুষ্যত্বটা থাকলেই চলে। সতীরানী হেসে হারানের দিকে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, পেট ভরেছে? হারান ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই সতীরানী তার হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিলেন। হারান দু হাতে ধরে নোটটাকে দেখছে অবাক চোখে। সম্ভবত জীবনেই প্রথমবার একটা পুরো 10 টাকার নোট হাতে নেওয়ার সৌভাগ্য তার হলো। আসি। বলে সতীরানী গাড়িতে উঠে পড়লেন। শুক্লালও উঠে গাড়ি চালিয়ে দিল গন্তব্যের দিকে। দুজনের কেউ জানতেও পারল না একজোড়া সরু চোখের ত্রূর দৃষ্টি তাদের গাড়িটিকে লক্ষ্য করে চলেছে, যতক্ষণ না সেটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। উকিল মিস্টার আচার্যর বাড়ি শুক্লাল চেনে। অনাদিবাবুকে নিয়ে অনেকবারই সে এই বাড়িতে এসেছে। সতীরানী ভদ্রলোককে চিনলেও তার বাড়িতে এই প্রথমবার এলেন। বেশ বড়সড় দোতলার বাড়ি, সামনে অনেকটা জায়গা নিয়ে বাগান। শুক্লালকে নিয়েই সতীরানী ভেতরে গেলেন, কারণ শুক্লাল শুধুই ড্রাইভার নয়, সে অনাদি চ্যাটার্জি, বরুণ চ্যাটার্জির ব্যবসার একজন কর্মচারীও বটে। একজন চাকর তাদের খুব খাতির করে গৃহস্বামীর কাছে নিয়ে গেল। বছর 60 আচার্যবাবু নিজের কাজের ঘরে বিশাল সেক্রেটারিয়েট টেবিলের সামনে বসেছিলেন। সতীরানীদের দেখেই তার মুখে ফুটে উঠল অভ্যর্থনার হাসি। তারা চেয়ারে বসবার পর বললেন, কখন থেকে তোমাদের পথ চেয়ে বসে আছি, এত দেরি করলে কেন? 2:30 বেজে গেছে, লাঞ্চ টাইম তো পার করে ফেললে প্রায়। বলছিলাম এখানে একটু খেয়ে যেতে। খাওয়া নিয়ে চিন্তা করবেন না, ভরপেট না খেয়ে এখান থেকে নড়ছি না আমি। আসলে সকালে একটা ব্যাংকের কাজ ছিল, সেটা সারতে সারতে দেরি হলো,
তারপর আবার রাস্তায় হারানের প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে সতীরানী বললেন, আপনার পা এখন কেমন? বেটার বেটার, কিন্তু হাঁটতে গেলে একটু লাগছে। অনাদিবাবুর জন্য যা যা আইনি কাগজপত্র বানানো হয়েছে সেগুলো সতীরানীদের দেখালেন আচার্যবাবু, বুঝিয়েও দিলেন। তারপর সবাই মিলে খাওয়ার ঘরে গেলেন। এলাহি আয়োজন দেখে শুক্লালের চোখ কপালে। সতীরানী মহা খুশি। ঘি ভাত, মুগের ডাল, বিরাট পার্শ্বে মাছ ভাজা, পোলাও, চিংড়ি মালাইকারি, পাঁঠার মাংস, টমেটোর চাটনি আর দই। এসব দেখে তার জিভে জল এসে গেল। আচার্যবাবু লজ্জা না করেই খেতে বলছিলেন। তার অনুরোধ শিরোধার্য করে সতীরানী আমিষ পদগুলো 2-3 বার করে চেয়ে চেয়ে খেলেন, পাশে বসা শুক্লালকে হতভম্ব করে। কাল রাত থেকে উপোস দিয়েছি কি আর এমনি এমনি? কাল রাতে ঘুম পেয়েছে বলে নাটক করে শুধু মাছ ভাজা খেয়েছি। আজ সকালেও বেরোনোর আগে শুধু চা বিস্কুট, রাতেও তাই। যা খিদে পেয়েছিল না। তাই বললে আপনি তো খাচ্ছেন, বাড়ি ফিরতে তো হবে নাকি, সেটা মাথায় রাখবেন তো। শুয়ে শুয়ে যাবো তো। অ্যাম্বাসাডারের পেছনের সিটটা খাট হিসেবে খুব একটা খারাপ হবে না, কি বলো? শুক্লাল আর কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হে ভগবান। খাওয়া দাওয়া শেষ হতে হতে 4:30 বেজে গেল। শীতের বেলা মরে এসেছে এর মধ্যে। আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে যাবে। কিন্তু সতীরানী শুনেছেন আচার্যবাবুর বাড়ি থেকে খানিকটা দূরেই এক বহু প্রাচীন কালী মন্দির আছে। এখানে এসে সেটা না দেখে ফিরে যাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না। তাই মিস্টার আচার্যর বাড়ির যে চাকর যে তাদের দরজা খুলে দিয়েছিল, তাকে সঙ্গে নিয়েই মন্দির দর্শনে গেলেন সতীরানী আর শুক্লাল। গাড়িতে মিনিট 10-এর পথ। আজ একে পূর্ণিমা, তার উপর বুধবার। কালী মন্দিরে বড়সড় কোনো পুজো হওয়ার সম্ভাবনা নেই। তবুও মন্দির চত্বরে বেশ কিছু লোকজনকে দেখা গেল। সন্ধে 6টা বাজে। আরতি হয়েছে। সতীরানী কিছুক্ষণ আরতি দেখে মন্দির পর্যবেক্ষণে মন দিলেন। সত্যিই মন্দিরটা বেশ পুরনো। ইটের গড়ন ও গঠনশৈলী দেখে সতীরানী আন্দাজ করলেন অন্তত 500 বছরের পুরনো তো হবেই। শীতের শুরু, সূর্য এতক্ষণে ডুবে গেছে। তাও শক্তিশালী ফ্ল্যাশ লাইটের আলোয় বিগ্রহসহ মন্দিরের ছবি সঙ্গে আনা ক্যামেরাবন্দি করে ফেললেন সতীরানী। দিদিমণি, আচার্যবাবুর চাকর একটু উদ্বিগ্নভাবেই সতীরানীকে বলল, আর দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, এরপর আরো রাত হয়ে গেলে। চাঁদ মাঝ আকাশে পৌঁছাবে, তাতে কি হবে? অবজ্ঞার স্বরে জিজ্ঞেস করলেন সতীরানী। বিপদ আছে দিদিমণি, বিপদ, ঘোর বিপদ। কি বিপদ? চোর, ডাকাত? তার চাইতেও ভয়ানক, নেকড়ে, বিশাল বড় নেকড়ে, সাক্ষাৎ মৃত্যু ওই জঙ্গলে, যেটা আপনাদের বেরোতে হবে। বড় নেকড়ের কথা এই নিয়ে 2বার শুনলাম। শুক্লালের দিকে একবার তাকিয়ে নিয়ে সতীরানী চাকরটিকে জিজ্ঞেস করলেন, তা সেটা কি মানুষ মারে? মারে দিদিমণি, আমার শালা আর তার কয়েকজন বন্ধু রাত্রেবেলা জঙ্গল বেরোচ্ছিল। হঠাৎ ওটা থেকে চলে এসে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে, একজনকে টুটি ছিঁড়ে মারে, আর আমার শালা আর বাকিরা কোনো মতে জান নিয়ে পালিয়ে আসতে পেরেছিল। কিন্তু অন্য নেকড়েগুলো তাদেরও জখম করেছিল। লাগাতার ইট, পাথর, গাছের ডাল ছুঁড়ে নেকড়েগুলো হাত থেকে পালাতে পেরেছিল। বুঝলাম। শালার মুখ থেকে শুনেছি অন্যগুলো অতটা ভয়াবহ না হলো, ওইটা বড়টার সাক্ষাৎ জম, যেমন বিশাল চেহারা তেমনি হিংস্র। লোক দুটো যেন হাফড়ের মতো দপদপ করছিল, আর তার ডাক কি ভয়ঙ্কর, শুনলে গায়ে সব রক্ত জল হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফেরা যাক, চলো। ক্যামেরা ফ্ল্যাশ লাইট ব্যাগে ঢুকিয়ে মা কালীকে আর একবার প্রণাম করে শুক্লালকে নিয়ে গাড়িতে উঠলেন সতীরানী। চাকরটিকেও তুলে নিলেন।
তারপর তাকে আচার্যবাবুর বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি চলল মেদিনীপুরের দিকে। মন্দির চত্বরে যে কেউ বা কারা তাকে লক্ষ্য করছিল সেটা আর জানতে পারলেন না সতীরানী। ফিরতি পথেও শুক্লালই চালক, তবে অ্যাম্বাসাডরের পিছনের সিটটাকে খাট বানিয়ে শুয়ে শুয়ে ফেরবার কথা বললেও শেষ পর্যন্ত সতীরানী কিন্তু পেছনের সিটে বসেননি। সামনের সিটেই শুক্লালের বাঁ দিকে বসেছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছেন রাস্তার উপরে। শুক্লাল বেশ জোরে গাড়ি চালাচ্ছে। বাজার অঞ্চল দ্রুত পেরিয়ে গেলেন তারা। তার কিছুক্ষণ পরেই শুরু হলো জঙ্গল। একেই পূর্ণিমার চাঁদের আলোয় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। তার উপর হেডলাইটের তীব্র আলোয় সাবধানে, খুব দেখে শুনে, যাতে টায়ার যেন পাংচার না হয় সেই মতোভাবে চালাচ্ছে শুক্লাল। প্রায় মিনিট 10 জঙ্গলের মধ্যে দিয়ে চলবার পরেই দাঁড়িয়ে যেতে বাধ্য হলো অ্যাম্বাসাডর। সামনে 3-4টে মাঝারি মাপের পাথর আর গাছের ডাল ফেলে রাস্তা বন্ধ। সতীরানী শুক্লালের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। এটা তো 4 পেয়ে নেকড়ের কীর্তি নয় শুক্লাল, এ তো দোপে জানোয়ারের কাজ। ডাকাত? কাউকে দেখছি না। চারদিকে তাকিয়ে সতীরানী বললেন, খুব সাবধানে নেমে পাথর সরাও, আমি আছি তোমার পাশে, একদম ভয় পেও না। শুক্লাল গাড়ি থেকে নেমে পাথরগুলোর দিকে এগিয়ে গেল। সবে একটা পাথরে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে পাশের জঙ্গল থেকে একটা বড় পাথর উড়ে এলো। ভাগ্যক্রমে সেটা দেখতে পেয়েছিল শুক্লাল, তাই সময় মতো মাথাটা সরিয়ে নিয়ে অল্পের জন্য বেঁচে গেল। তারপরেই দ্রুত হাতে একসঙ্গে দুটো পাথর রাস্তার পাশে সরিয়ে দিয়ে আর একটা অপেক্ষাকৃত ছোট পাথর জঙ্গল লক্ষ্য করে ছুঁড়ে দিল। দুটো লোক হাতে লাঠি নিয়ে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসছিল। তাদের একজনের মাথায় পাথরটা লাগতেই সে আর্তনাদ করে লুটিয়ে পড়ল। ততক্ষণে অন্য 3 দিক থেকে লাঠি সোটা টাঙি হাতে আরও জনাষ্টেক লোক চলে এসে তাদের ঘিরে ফেলেছে। সবারই মুখ কাপড় গামছা দিয়ে ঢাকা। গাড়ির পাশে সতীরানী সব দেখছেন, কিন্তু মুখের ভয়ের লেশ মাত্র নেই। চুপ করে প্যান্টের পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে আছেন তিনি। এবার তোর কি হবে সতী বস? তাহলে কি হবে সতী বোসের, সেটা জানতে হলে কান পাতুন আমাদের অডিও চ্যানেল সন্দেহের ছায়া। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।